শুরু করছি আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর প্রথম পর্ব। ধন্যবাদ। 84 দিন কেটে গেল। বুড়োর জালে কোনো মাছ ধরা পড়ল না। বুড়ো খুব একা। ওর ছোট নৌকাটা নিয়ে একা একা মাছ ধরতে যায় উপসাগরে। শুরুর 40 দিনে অবশ্য একটা ছেলে ছিল তার সাথে, কিন্তু দিনের পর দিন মাছ ধরা না পড়ায় ছেলেটার বাবা মা নিষেধ করে দিল বুড়োটার সাথে যেতে। তাদের ধারণা হলো বুড়ো বুঝি সত্যি অপয়া। ছেলেটিও বুড়োকে ছেড়ে অন্য নৌকায় যোগ দিল। আর যোগ দেবার প্রথম সপ্তাহেই 3টা বড় মাছ ধরে ফেলার সৌভাগ্যে আর বুড়োর কাছে ফিরে এলো না। কিন্তু বুড়োর জন্য তার মন খারাপ হয়। এই যে বুড়ো খালি হাতে ফিরছে, এটা দেখে ছেলেটার মন খারাপ হয়। তাই সে বুড়োকে তার মাছ ধরার সরঞ্জাম বয়ে আনতে সাহায্য করে। কখনো দড়ি, কখনো কোচ, হারপুন অথবা পালটা বয়ে আনত। নৌকোর পালটা ময়দার বস্তা কেটে তৈরি করা, তাতে অসংখ্য তালি মারা। হাওয়ায় পালটা যখন ফুলে ওঠে মনে হয় যেন পরাজয়ের এক পতাকা উঠছে। বুড়োটা রোগাটে আর তার ঘাড়ের পেছনের চামড়া কুঁচকে আছে গভীরে দাগ নিয়ে। সমুদ্রের জলে প্রতিফলিত হওয়া কড়া রোদ তার 2 গাল আর চিবুকের চামড়া পুড়িয়ে বাদামি করে তুলেছে। বড়শির সুতোয় ক্ষত বিক্ষত কাটা দাগ ভর্তি হাতগুলো যেন এক সময়ের অনেক মাছ ধরার সাক্ষী। সারা শরীরে বার্ধক্য, অথচ নীল চোখগুলো যেন হাসছে আর বলছে, পরাজয় এত সহজে নয়। নৌকোটা পাড়ে তুলতে তুলতে ছেলেটা বলল, সান্তিয়াগো, আমি তোমার সাথে আবার যেতে পারি। আমি বেশ কিছু টাকা পেয়েছি। বুড়োটা ছেলেটাকে মাছ ধরতে শিখিয়েছিল আর সে ছেলেটাকে সত্যিই ভালোবাসত। না, বুড়ো লোকটা বলল, তুমি একটা সৌভাগ্যবান নৌকোয় আছো, সেখানেই থাকো। ছেলেটা বলল, কিন্তু তোমার মনে নেই আমরা মাছ না ধরে একটানা 87 দিন কাটিয়েছিলাম, তারপর 3 সপ্তাহ ধরে প্রতিদিন বড় বড় মাছ ধরেছি? আমার মনে আছে, বুড়োটা জবাব দিল, এবং আমি এও জানি আমার উপর ভরসা নেই বলে তুমি চলে যাওনি। আমার বাবা আমাকে বাধ্য করেছিলেন। আমি এখনও ছোট ছেলে আর উনাকে আমার মান্য করা উচিত। আমি জানি, এবং এটাই স্বাভাবিক। বাবার একদমই বিশ্বাস নেই। না, বুড়োটা বলল, কিন্তু আমাদের আছে, তাই নয় কি? হ্যাঁ, বালকটি বলল, আমি কি তোমাকে জেটিতে বসে একটা বিয়ারে চুমুক দেওয়ার প্রস্তাব দিতে পারি? তারপর না হয় তোমার সরঞ্জামগুলো আমরা বাড়ি বয়ে নিয়ে গেলাম। কেন নয়, বিশেষ করে আমরা দুজনেই যখন জেলে। তারা জেটিতে গিয়ে বসল এবং সেখানে থাকা অনেক জেলে বুড়োকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। কিন্তু বুড়োর তাতে কিছু যায় আসলো না। অন্য বুড়ো জেলেরা তার দিকে তাকিয়ে কষ্ট পেল, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। তারা সমুদ্রের স্রোত, কে কত গভীরে সুতো ফেললো, ভালো আবহাওয়া সম্পর্কে এবং তারা যা যা দেখেছে তাই নিয়ে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর ভাগ্যবান জেলেরা, যাদের কপাল সেদিন ভালো ছিল, তারা নিজেদের ধরা আকারের বড় মার্লিন মাছগুলো 2টো তক্তার উপর আড়াআড়ি ফেলে বরফের গাড়ির জন্য অপেক্ষা করছিল, যেন মাছগুলোকে তাড়াতাড়ি হাভানার বাজারে নিয়ে যেতে পারে। আর যারা হাঙর ধরতে পেরেছে তারা মাছগুলোকে হাঙরের আড়তে নিয়ে দড়িতে ঝুলিয়ে দিল। সেখানে হাঙরের পাখনা কেটে লিভার বের করে মাছগুলোকে লবণ মাখানোর জন্য আড়াআড়ি লম্বা টুকরো করতে লাগলো। পূর্ব দিক থেকে হাওয়া এলে হাঙরের আতরের গন্ধটা বাতাসে ছড়িয়ে পড়ে, কিন্তু আজ গন্ধটা তেমন টের পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর বাতাস কমে এলে খোলা জায়গার উপর পড়া রোদটা বেশ উপভোগ্য হয়ে উঠল। সান্তিয়াগো, বালকটি ডাকল। হ্যাঁ, বুড়ো জবাব দিল। সে গ্লাসটা হাতে ধরে পুরানো দিনের কথা ভাবছিল। আমি আগামীকালের জন্য কিছু সার্ডিন মাছ আনতে যাব? না, তুমি বরং বেসবল খেলতে যাও। আমি মাছ ধরতে যাব আর রোগেলিও জাল ফেলবে। আমিও যেতে চাই। তোমার সঙ্গে মাছ ধরতে যেতে না পারলেও কিছু কাজ তো করে দিতে পারবো। তুমি আমার জন্য বিয়ার কিনেছো, তুমি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠেছ। আমি যখন তোমার সাথে প্রথম নৌকায় উঠি আমার বয়স তখন কত ছিল? 5 বছর। আর তুমি সেদিন মরতে বসেছিলে। আমি একটা মাছ ধরে সেটাকে জ্যান্ত অবস্থাতেই নৌকায় তুলেছিলাম, আর সেই
নৌকাটাকে প্রায় ভেঙেই ফেলেছিল। তোমার মনে আছে? আমার মনে আছে। মাস্টার লেজ দিয়ে বাড়ি মেরে তক্তাটা ভেঙে ফেললো, আর তুমি আমাকে নৌকার গলুইতে থাকা পাকানো ভিজে সুতোর উপর ছুঁড়ে দিয়েছিলে। তারপর মাছটাকে বৈঠা দিয়ে ক্রমাগত মারছিলে, আর আমার সারা শরীরে রক্তের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছিল। তোমার কি আসলেই সব কিছু মনে আছে, নাকি আমি তোমাকে বলি বলে তোমার মনে থাকে? আমাদের প্রথম যাত্রা থেকে সব কিছুই আমার মনে আছে। বুড়ো ওর দিকে তার রোদে পোড়া চোখ দিয়ে স্নেহার্দ্র চোখে তাকালো এবং বলল, তুমি যদি আমার ছেলে হতে, তবে আমি তোমাকে আমার নৌকায় নিয়ে যেতাম এবং বাজি ধরতাম। কিন্তু তুমি তোমার বাবা মায়ের সন্তান, তাছাড়া তুমি সৌভাগ্যবান এক নৌকায় আছো। আমি কি তোমার জন্য সার্ডিন মাছ আনবো? আমি জানি কোথায় আমি আরও 4টে ভালো টোপ পেতে পারি। আজকে আমার কিছু টোপ বেঁচে গিয়েছে, আমি সেগুলো লবণে ডুবিয়ে বাক্সে রেখেছি। আমাকে 4টে টাটকা টোপ আনতে দাও। একটা, বুড়ো বলল। সে তার আশা এবং আত্মবিশ্বাস কোনোটাই হারায়নি, কিন্তু এখন তাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। 2টো, ছেলেটি বলল। 2টো? বুড়ো রাজি হলো। কিন্তু তুমি যদি সেগুলো চুরি না করো। তা আমি পারতাম, কিন্তু আমি ওগুলো কিনেছি। ধন্যবাদ তোমাকে, বুড়ো বলল। সে খুব সাধারণ, কিন্তু নিজের অবস্থান সম্পর্কে সর্বদাই সচেতন। আত্ম অহংকারবোধের জায়গাটা সে ঠিকই ধরে রাখে। কাল যদি এমন স্রোত থাকে তবে দিনটা ভালো যাবে, সে বলল। কাল তুমি কোন দিকে যাচ্ছ? ছেলেটি জিজ্ঞেস করল। বাতাস দিক বদলালেই সমুদ্রের গভীরে চলে যাব। অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়ব। আমি আমার নৌকোকেও ওই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি তুমি বড় কোনো মাছ সত্যিই ধরে ফেলতে পারো, তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। তোমার নৌকার মালিক অত গভীরে যাওয়া পছন্দ করে না। সেটা ঠিক আছে, কিন্তু আমি তাকে একটা পাখির কথা বলবো, যেটা সে দেখতে না পেলেও আমি তাকে ডলফিনের পিছে পিছে যেতে উৎসাহ দেব। সে কি একদম দেখতে পায় না? সে এক প্রকার অন্ধই বলা চলে। এটা খুবই অদ্ভুত, বুড়োটি বলল। সে তো কখনো কচ্ছপ ধরতে যায়নি। যারা কচ্ছপ ধরে চোখ কেবল তাদেরই যায়। কিন্তু তুমি তো মস্কুইটো উপকূলে অনেক বছর ধরে কচ্ছপ ধরতে, কই তোমার চোখ তো নষ্ট হয়নি? আমি একটা আজব বুড়ো। কিন্তু তুমি কি সত্যি বড় মাছ ধরবার মতো শক্তিশালী? আমি সেটাই বিশ্বাস করি, আর এ বিষয়ে মূলত বুদ্ধি খাটাতে হয়। আচ্ছা চলো, সরঞ্জামগুলো বাড়িতে নিয়ে যাই। আজ ছোট জালটা নিয়ে আমাকে আবার সার্ডিন ধরতে যেতে হবে, ছেলেটা বলল। তারা নৌকো থেকে সরঞ্জামগুলো নামিয়ে আনলো। বুড়ো তার কাঁধে মাস্তুল তুলে নিল, আর ছেলেটা শক্ত করে পাকানো বাদামি সুতোর স্তূপ ভরা বাক্সটা আর কোচ ও হারপুনটা নিল। নৌকোর গলুয়ে টোপের বাক্সটা আর মাছ ধরার পর কাছে টেনে এনে মারার জন্য লাঠিটা পড়ে থাকলো। বুড়োর নৌকো থেকে ওগুলো কেউ চুরি করবে না, কিন্তু রাতে শিশিরে ভিজে নৌকোর পাল আর মাছ ধরা সুতো নষ্ট হয়ে যেতে পারে, তাই সেগুলো সাথে নিতে হলো। নইলে বুড়োর ঠিকই জানা আছে যে এলাকার লোকেরা কখনো ওর নৌকো থেকে কিছু চুরি করবে না। কিন্তু এটাও ঠিক যে কোচ আর হারপুনটা নৌকোয় রেখে যাওয়া মানে খামোখা লোভ তৈরি করা। ওরা হেঁটে গিয়ে বুড়োর খুপড়িতে গিয়ে পৌঁছালো আর খোলা রাখা দরজার দিয়ে ভেতরে প্রবেশ করলো। বুড়ো পাল গোটানো মাস্তুলটা দেওয়ালে ঠেস দিয়ে রাখলো, আর ছেলেটা তার পাশে কাঠের বাক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো রাখলো। মাস্তুলটা লম্বায় প্রায় খুপড়ির ঘরটার সমান। খুপড়িটা তালগাছের শক্ত খোল, যা গুয়ানো নামে পরিচিত, তাই দিয়ে বানানো। বুড়োর ঘর বলতে একটা বিছানা, একটা চেয়ার টেবিল আর মেঝেতে কাঠকয়লা জ্বালিয়ে রান্নার একটুখানি জায়গা। ঘরের বাদামি দেয়ালে ঝোলানো যিশু আর তার কুমারী মেরির ছবি। ওই দুটো ওর স্ত্রীর স্মৃতি। এক সময়ে দেয়ালে ওর স্ত্রীর ছোপ ধরা ধূসর ছবিও টাঙানো থাকতো, কিন্তু সেই ছবির দিকে তাকিয়ে বুড়োর নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতো। ছবিটা নামিয়ে ঘরের কোনায় রাখা একটা তাকের উপর পরিষ্কার জামার নিচে রাখা হয়েছে। ঘরে কি খাবার আছে? ছেলেটা জিজ্ঞেস করলো। 1 হাঁড়ি হলুদ ভাত আর মাছ। তুমি একটু খাবে? না, আমি বাড়ি গিয়েই খাবো। আমি কি আগুন জ্বালিয়ে দেব? না, আমি পরে জ্বালিয়ে নেব, আর না হয় ঠান্ডা ভাতে খেয়ে নেব।
আমি কি ছোট জালটা নিতে পারি? অবশ্যই। আসলে বুড়োর কোনো ছোট জাল নেই এবং ছেলেটা স্পষ্টত মনে আছে তারা জালটা বিক্রি করে দিয়েছে, কিন্তু তারা প্রতিদিনই এই মিছিমিছি খেলাটা খেলে। ছেলেটা এও জানে যে ঘরে ভাত আর মাছও নেই। 85 একটা সৌভাগ্যের সংখ্যা, বুড়ো বলল। যদি 1000 পাউন্ডের মাছ ধরে ফেলতে পারি কেমন হবে? আমি ছোট জালটা নিয়ে সার্ডিন ধরতে যাচ্ছি। তুমি কি ঘরের সামনে রোদে বসবে? হ্যাঁ, আমার কাছে গতকালের পত্রিকাটা আছে, আমি সেখানে বেসবল খেলার খবরটা পড়ব। ছেলেটা বুঝতে পারছিল না এই খবরের কাগজের বিষয়টাও হেয়ালি কিনা, কিন্তু বুড়োকে বিছানার নিচ থেকে কাগজটা বের করতে দেখা গেল। বুড়ো বলল, এটা পেরিকো আমাকে ওয়াইনের দোকানে দিয়েছিল। আমি কিছু সার্ডিন মাছ পেলেই ফিরে আসছি। আমি তোমার এবং আমার ভাগেরটা বরফে রেখে দিব এবং আগামীকাল সকালে তোমার ভাগ তোমাকে দিয়ে দেব। আমি ফিরে এলে আমাকে বেসবল খেলার খবরটা জানিও কিন্তু। ইয়াস্কিরা কখনো হারতে পারে না, কিন্তু ইন্ডিয়ান্স অফ ক্লিভল্যান্ডের ব্যাপারে আমার ভয় আছে। ইয়াঙ্কিদের উপর ভরসা রেখো বৎস। গ্রেট ডি মাজিওর কথাটাও খেয়াল রেখো। আমার টাইগার্স অফ ডেট্রয়েট আর ইন্ডিয়ান্স অফ ক্লিভল্যান্ড এই দুটো দল নিয়েই ভয়। সাবধান, এরপর হয়তো তুমি রেডস অফ সিনসিনাটি আর হোয়াইট সক্স অফ শিকাগোকেও ভয় করতে শুরু করবে। আচ্ছা, তুমি পড়তে থাকো আর ফিরে এলে আমাকে জানিও। আচ্ছা, শেষ 2 সংখ্যায় 85 আছে। এমন একটা লটারি কিনলে কেমন হয়? কালকেই তো 85তম দিন। আমরা এটা করতে পারি, ছেলেটি বলল, কিন্তু তোমার রেকর্ডের কথা মনে করে 87 হলে কেমন হয়? একই ঘটনা 2 বার ঘটা সম্ভব নয়। তুমি 85 আছে এমন কোনো টিকিট খুঁজে দিতে পারো? আমি চেষ্টা করছি। পুরো পাতা $2.5। আমরা কার কাছ থেকে ধার করতে পারি? খুব সহজ, আমি চাইলেই $2.5 ধার করতে পারবো। আমার মনে হয় আমিও পারতে পারি, কিন্তু আমি ধার করতে চাই না। কথায় আছে না, প্রথমে তুমি ধার করবে তারপরে ভিক্ষে। ঠান্ডা লাগিও না বুড়ো, ছেলেটি বলল। ভুলে যেও না এটা সেপ্টেম্বর মাস। এটা সেই মাস যে মাসে বড় মাছ ধরা পড়ে, বুড়ো বলল। মে মাসে যে কেউ জেলে বনে যেতে পারে। আমি সার্ডিন মাছ ধরতে গেলাম, ছেলেটি বলল। ছেলেটি যখন ফিরে এলো ততক্ষণে সূর্য ডুবে গেছে আর বুড়ো চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। ছেলেটা বিছানা থেকে আর্মি কম্বলটা এনে চেয়ারের পেছন দিয়ে বুড়োর কাঁধে জড়িয়ে দিল। আশ্চর্য একটা কাঁধ, এখনও খুব শক্তিশালী। আর বুড়ো ঘুমিয়ে পড়লে যখন মাথাটা সামনের দিকে ঝুঁকে যায় তখন দাগগুলোও বোঝা যায় না। ওর জামাটা যেন ওর নৌকার পালের মতোই অজস্র তালি দেওয়া আর রৌদ্রে জ্বলে থাকা নানা রং ধারণ করে। বুড়োর মাথাটা সত্যিই যেন বুড়োটে, আর চোখ বন্ধ করলে ওর মুখটার প্রাণ থাকে না। পত্রিকাটা তার হাঁটুর উপরে আর হাতের তলায় এই বাতাসেও আটকে আছে। ওর পা দুটো খালি। ছেলেটা বুড়োকে ওই অবস্থাতেই রেখে গেল এবং ফিরে এসে দেখল বুড়ো এখনও ঘুমাচ্ছে। বুড়ো, উঠে পড়ো, ছেলেটি বুড়োর হাঁটুর উপরে হাত রেখে বলল। বুড়োটা চোখ মেলে এমনভাবে তাকালো যেন সে বহু দূর পাড়ি দিয়ে এসেছে। তারপর হাসল। তুমি কি আনলে? বুড়ো জিজ্ঞেস করলো। রাতের খাবার। আমরা এখন রাতের খাবার খাবো, ছেলেটি জবাব দিল। আমার খিদে নেই। এসো খাই, না খেলে তুমি মাছ ধরতে পারবে না। আমি পারি। বুড়ো উঠে দাঁড়ালো আর খবরের কাগজটা ভাঁজ করে রাখলো। তারপর সে কম্বলটা ভাঁজ করতে লাগলো। কম্বলটা জড়িয়ে রাখো, আমি বেঁচে থাকতে তুমি না খেয়ে মাছ ধরতে যেতে পারবে না, ছেলেটি বলল। তাহলে তুমি দীর্ঘজীবী হও আর নিজের খেয়াল রেখো। আজ আমরা কি খাবো? বুড়ো বলল। ব্ল্যাক বিনস আর ভাত, কলা ভাজি আর একটু স্টো। ছেলেটা জেটি থেকে টিনের 2 কৌটা করে খাবার এনেছে। কাগজে মোড়া 2 সেট ছুরি, কাটা চামচ আর চামচও তার পকেটে ছিল। এগুলো তোমাকে কে দিল? মার্টিন, দোকানের মালিক। আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আমি ইতিমধ্যে ওকে ধন্যবাদ জানিয়েছি। তোমার ওকে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই, ছেলেটি বলল। আমি তাকে বড় একটা মাছের পেটি দেব, সে আমাদের কথা ভাবে। সে 2টো বিয়ারও দিয়েছে। আমি বিয়ারের ক্যান পছন্দ করি, আমি জানি, কিন্তু এগুলো বোতলে ভরায় এবং আমাকে বোতলগুলো ফেরত দিতে হবে। এটাও তোমার দয়া।
আমি কি এখন পেতে পারি? বুড়ো বলল। আমিও তোমাকে তাই বলতে চাইছি, ছেলেটা শান্ত স্বরে বলল। তবে তুমি প্রস্তুত হবার আগে আমি কৌটা খুলতে চাই না। আমি এখন প্রস্তুত, আমাকে শুধু হাত ধোয়ার সময়টা দাও, বুড়ো বলল। ছেলেটা ভাবল, বুড়ো হাত ধোবে কোথায়? গ্রামের জলের কল তো 2 সড়ক পরে, আমি তার জন্য এখানেই জলের ব্যবস্থা করতে পারি। ছেলেটা ভাবল, সঙ্গে একটা সাবান আর তোয়ালে। আমি কেন আগে এটা ভাবিনি? আমার তার জন্য একটা শার্ট, এই শীতের জন্যে তার জন্য একটা গরম জ্যাকেট, কম্বল, একজোড়া জুতোও আনা দরকার ছিল। বুড়ো বলল, তোমার একটু দারুণ হয়েছে। এবার আমাকে বেসবল খেলার খবরটা বলো তো, ছেলেটা বলল। আমেরিকার লিগে ইয়াঙ্কি সেরা, আমি যেমনটা বলেছিলাম। বুড়োকে খুশি খুশি দেখালো। তারা আজকে হেরে গেছে, ছেলেটা বুড়োকে জানালো। এতে কিছু যায় আসে না, গ্রেট ডি ম্যাগিও কি দারুণ খেলোয়াড়। দলে তো আরও অনেকেই আছে, স্বাভাবিক, কিন্তু সে আলাদা। অন্য লিগে ব্রুকলিন আর ফিলাডেলফিয়ার খেলায় আমি কিন্তু ব্রুকলিনকেই সমর্থন করব, কিন্তু আমি ওল্ড পার্কের ডিক সিসলারের বিখ্যাত হিটগুলোর কথাও ভাবি। তাদের মতো আর কেউ নেই, তার মতো লম্বা হিট করতে আমি আর কাউকে দেখিনি। তোমার মনে আছে, ও যখন জেটিতে এসে বসতো, আমি তাকে মাছ ধরতে নিয়ে যেতে চাইতাম, কিন্তু কখনো ওকে বলা হয়নি। আমি তোমাকে বলেছিলাম ওকে বলতে, কিন্তু তুমি তো বলতে পারলে না। আমি জানি এটা অনেক বড় ভুল ছিল। যদি সে আমাদের সাথে যেত, এটা আমাদের জন্য স্মরণীয় ঘটনা ঘটত। আমি গ্রেট ডি ম্যাগিকে নিয়েও মাছ ধরতে যেতে চাই। লোকে বলে ওর বাবাও নাকি জেলে ছিল। সে আমাদের মতোই গরিব ছিল বলে আমাদের ব্যাপারটা বুঝতে পারত। সিসলারের বাবাও কিন্তু গরিব ছিল না। ও আমার বয়সে থাকতেই ওর বাবা লিগে খেলতো। তোমার বয়সে আমি একটা পালতোলা জাহাজের মাস্তুলের সামনে ছিলাম, আর আফ্রিকার বিচে সন্ধ্যাবেলার সিংহও দেখেছি। জানি তুমি আমাকে বলেছ। আমরা এখন আফ্রিকা না, বেসবল নিয়ে কথা বলবো। আমার মনে হয় বেসবলের কথা বলা উচিত। আমাকে গ্রেট জনসে ম্যাকগ্রোর কথা বলো। ওই খোলা জায়গাটাতেও ও আসতো তখনকার দিনে, কিন্তু সে ছিল রুক্ষ মেজাজের আর কর্কশ স্বরের, আর পেটে মদ পড়লে তো কথাই নেই। বেসবলের মতো ঘোড়দৌড় নিয়েও তার আগ্রহ ছিল। তার কাছে ঘোড়ার একটা তালিকা ছিল যেখানে সব ঘোড়ার নাম লেখা থাকতো, আর ও প্রায়ই টেলিফোনে ঘোড়ার নাম বলে বাজে ধরত। সে খুব ভালো টিম ম্যানেজার ছিল, আমার বাবার মতে সর্বকালের সেরা। কারণ সে এখানে আসতো। যদি ডিউরোচারও প্রতি বছর এখানে আসতো, তোমার বাবা ওকেই শ্রেষ্ঠ ম্যানেজার ভাবত। কিন্তু সর্বকালের সেরা ম্যানেজার আসলে কে, লুকে না মাইক গনজালেস? আমার মতে তারা দুজনেই সমান। আর সবচেয়ে সেরা জেলে তুমি। আরে না, আমার চেয়েও ভালো জেলে আছে, ছেলেটা বলল। সান্তিয়াগো জেলে অনেক আছে, ভালোও আছে, নাম করাও, কিন্তু তুমিই সবার সেরা। ধন্যবাদ, তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। আশা করব এমন মাছ ধরা পড়বে না যে তোমার ধারণা ভুল প্রমাণিত হবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বগুলো শোনার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।